আজ হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠক খুলতে যাচ্ছে হলদিবাড়ি চিলাহাটি রেল রোড। সময় এসেছে অর্ধ শতকের ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন হিসেব নিকেশের, বলছেন বিশ্লেষকরা। আগামী 1 বছরের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের উপযোগী করতে চলছে সর্বোচ্চ চেষ্টা। দ্রুত এগিয়ে নিতে 2 শিফটের পরিবর্তে 3 শিফটে কাজ করার পরিকল্পনা। রেমিটেন্সে এবছর রেকর্ড হলেও জনশক্তি রফতানি কমায় আগামী বছর ধসের শঙ্কা। দেশে ফেরার দাবিতে কয়েক হাজার প্রবাসী লেবাননে বাংলাদেশ দূতাবাস ঘেরাও। তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য। রাস্তায় বরফের স্তূপে ব্যাহত যান চলাচল, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে নীলফামারীর চিলাহাটি থেকে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার হলদিবাড়ি পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন হবে। প্রাথমিকভাবে একটি মালবাহী ট্রেন চলাচল করবে এই পথে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চিলাহাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রতন সরকার। যাচ্ছি তার কাছে। রতন, আমার পেছনে যে লোকোমোটিভ ইঞ্জিনটি, এটি বাংলাদেশের একটি লোকোমোটিভ ইঞ্জিন। এর পেছনে আমরা যদি দেখি 32টি ভারতীয় ওয়াগান, অর্থাৎ পণ্যবাহী যে ওয়াগানগুলো রয়েছে সেটি 32টি ভারতীয় ওয়াগান এই লোকোমোটিভ ইঞ্জিনটি নিয়ে আর কিছুক্ষণের মধ্যে এটি রওনা হবে ভারতের উদ্দেশ্যে। আসলে এই যে যাত্রা, এটি নতুন করে শুরু হলো ঠিক 55 বছর পর। এই উপমহাদেশে আসলে এই চিলাহাটি একসময় অবিভক্ত, যখন ভারত 1947 সালে যখন দেশ বিভাগ হলো, তারপরও পর্যন্ত কিন্তু এই রুটে ট্রেন চলাচল চালু ছিল এবং এই দুই দেশের মধ্যেও একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে কিন্তু এই চিলাহাটি এক সময় ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। 1965 সালে পাক ভারতের যুদ্ধের পর কিন্তু এই রুটটি বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশ স্বাধীন হবার পর এই চিলাহাটি স্থলবন্দর চালু করার জন্য কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রাম চলে এসেছে এই অঞ্চলে। প্রধানমন্ত্রীর তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আসলে এই স্থলবন্দরটিকে চালু করার, তিনি ঘোষণা দিয়েছিলেন। তারই অংশ হিসেবে কিন্তু আজকে 55 বছর পর এই নতুন করে রেল যোগাযোগ শুরু হচ্ছে। বাকি স্থলবন্দরের কাজ শেষ হবে বলে এই অঞ্চলের মানুষ কিন্তু প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছে চিলাহাটি থেকে ভারত বাংলাদেশ রেল পুনঃ যোগাযোগ স্থাপনের সবশেষ খবর। সহকর্মী রতন সরকার সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন নীলফামারীর চিলাহাটি থেকে। যান চলাচলের জন্য পদ্মা সেতুতে আরও 1.5 বছর সময় লাগলেও সেটাকে 1 বছরে কমিয়ে আনতে কাজ শুরু করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। বর্তমানে 2 শিফটে কাজ চলছে সেখানে। জনবল বাড়িয়ে সেটাকে 3 শিফটে করা হলে কাজ দ্রুত শেষ করা যাবে বলে মনে করছে তারা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতুর পাইল ও স্প্যান বানানোর ইয়ার্ডে গত 4 বছর ধরে চলেছে ব্যস্ততা। হাজার হাজার কর্মী দিনরাত কাজ করেছে সেখানে। এখন একই অবস্থা চলছে স্ল্যাব বানানোর ইয়ার্ডে। স্প্যানের উপর ও নিচের অংশে বসানোর জন্য প্রায় 3000 করে স্ল্যাব বানাতে হচ্ছে ইয়ার্ডে। শুরুর দিনগুলোতে পদ্মা সেতু প্রকল্পে কাজ করেছে 4200 দেশীয় শ্রমিক ও 980 জন চীনা নাগরিক। তবে করোনার প্রাদুর্ভাব শুরুর পর কিছুটা হোঁচট খায় কাজ। নববর্ষ উদযাপন করতে দেশে গিয়ে ফিরতে পারেননি 400 চীনা নাগরিক। প্রকল্প এলাকা ছেড়ে যায় 2200 দেশীয় শ্রমিক। ফলে প্রত্যাশার তুলনায় ধীর হয়ে আসে প্রকল্পের বিভিন্ন অংশের কাজ। এ অবস্থায় নতুন করে শুরু হয়েছে জনবল সংগ্রহ। বর্তমানে প্রকল্পে কর্মরত আছেন 3000 বাংলাদেশি ও 700 চীনের নাগরিক। চলতি মাসের শেষের দিকে নতুন করে যোগ দেবে একটি দল। আগামী বছরের শুরুতে আরও একটি দল যোগ দিলে কাজে গতি পাওয়ার প্রত্যাশা সেতু মন্ত্রণালয়ের। 2টা টিম এখন কিন্তু কাজ করছে রোড এক বসানোর জন্য। আরেকটি টিম আগামী জানুয়ারির মধ্যে যুক্ত হবে, এই মাসের শেষের দিকে ডিসেম্বরে। এবং চতুর্থ টিম আমরা আশা করছি জানুয়ারির মধ্যে যুক্ত হবে, কারণ আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু জুনের মধ্যে এই ড্যাক বসানো শেষ করা। সেতুতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ শেষ করতে সময় লাগতে পারে আরও 1.5 বছর।
জনবল বাড়ানো হলে সেই কাজ 1 বছরে শেষের ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। করোনার প্রথম দফায় জনবলের যে সংকট তৈরি হয়েছে, এখন দ্বিতীয় দফায় সেটা কতটা কাটিয়ে ওঠা সম্ভব তা নির্ভর করছে লক্ষ্য অনুযায়ী কত সংখ্যক কর্মী সংগ্রহ করা যায়। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হলে চলমান 2 শিফটে কাজের পরিবর্তে 3 শিফটে কাজ চালুর বিকল্প দেখছেন না সেতু কর্তৃপক্ষ। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনার ভয়াবহতায় বিশ্বজুড়ে শ্রমবাজার সংকুচিত হয়ে আসায় বাংলাদেশের জনশক্তি রফতানিতে মারাত্মক ধস নেমেছে। বিগত বছরের তুলনায় চলতি বছর জনশক্তি রফতানি নেমে এসেছে 30%। অথচ প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স দেশের অন্যতম প্রধান আয়ের উৎস। এ অবস্থায় চলতি বছর রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে রেকর্ড হলেও আগামী বছরে ধস নামার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতে করোনা সংক্রমণে বছরের শুরু থেকেই বিশ্ব বিপর্যস্ত, এখনও সে রেশ কাটেনি। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে দেশের জনশক্তি রপ্তানিতে। চলতি বছরের 15 ডিসেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি হয়েছে মাত্র 1,96,499 জন। অথচ তার আগের বছর এই সংখ্যা ছিল 6,34,124 জন। এর বাইরে করোনা সংক্রমণ এড়াতে গত 10 মাসে বিভিন্ন দেশ থেকে 1 লাখের বেশি শ্রমিক দেশে ফিরে আসে। সীমিত আকারে যাচ্ছে, ওই দেশের বিধিনিষেধ বিভিন্ন কারণেই এই কোভিডকালীন সময় আমাদের কর্মীরা কম যাচ্ছে। জনশক্তি রপ্তানিকারক জেলাগুলোর মধ্যে প্রতি বছরই চট্টগ্রাম থাকে প্রথম সারিতে। গত বছর চট্টগ্রাম থেকে বিভিন্ন দেশে 34,756 জন শ্রমিক গেল, চলতি বছর শ্রমিক গেছে মাত্র 10,861 জন। মানদাতার আমলের সিস্টেম অনুপাতে আমরা মেডিকেল দিলে 10 দিন পর, ভিসা লাগাইতে গেলে আরও 15 দিন, পুলিশ ক্লিয়ারেন্স দিতে গেলে আরও 15 দিন, এই হিসেবে আমাদের 2-2.5 মাস বা 3 মাসের আগে আমরা কাউকে ফ্লাইট দিতে পারি না। গত বছর বাংলাদেশে রেমিটেন্স এসেছে 1,820 কোটি মার্কিন ডলার, কিন্তু চলতি বছর তা 20 মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। তবে জনশক্তি রপ্তানিতে ধস নামায় আগামী বছরের রেমিটেন্সে তার প্রভাব পড়ার সংখ্যা সৃষ্টি হয়েছে। যারা আসছে তারা যেতে পারতেছে না, যারা ওখান থেকে আসবে ওরা আসতে পারতেছে না। এই রেমিটেন্সটা তো আমাদের বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের বাংলাদেশে টাকাটা আসতো, তো এইটা বন্ধ ছিল 6 মাস। যে এই প্রভাবটা অবশ্যই আমাদের এই ইয়াতে পড়বে। বিশ্বের 173টি দেশের সাথে বাংলাদেশের জনশক্তি রপ্তানির চুক্তি রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিদেশে অর্থ পাচার বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই মুহূর্তে উচ্চ আদালতে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আফজাল, ফয়সাল, যে কানাডার বেগমপাড়ায় যে অর্থ পাচার, সেই অর্থ পাচারের ঘটনাটি কিন্তু বেশ কয়েক বছর ধরে আলোচনা চলছিল, যে কারা সেই কানাডার বেগমপাড়ায় অর্থ পাচার করেছেন, সেখানে গিয়ে ঘাঁটি গেড়েছেন, নিজের ব্যবসাপত্র করেছেন, সেটি নিয়েই কিন্তু গত 2 বছর ধরে আলোচনা চলছিল। সবশেষ পররাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়েছেন যে তারা 28 জন ব্যক্তির তথ্য পেয়েছেন যারা কানাডায় গিয়ে অর্থ পাচার করে সেখানে বাড়ি করেছেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেছেন। এবং তিনি জানিয়েছেন এই 28 জনের মধ্যে 4 জন শুধু রাজনীতিবিদ, বাকিদের অধিকাংশই সরকারি কর্মকর্তা এবং 4 জন ব্যবসায়ী রয়েছেন। তো এই তথ্যটি যখন গণমাধ্যমে আসে তখন দেশের উচ্চ আদালত জানতে চান যে কারা বিদেশি অর্থ পাচার করছে, সেই তালিকা কিন্তু চেয়েছিলেন সরকারের কাছ থেকে, দুদকের কাছ থেকে, বাংলাদেশ ব্যাংকের যে আর্থিক গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের কাছ থেকে। এরই মধ্যে আমরা জানতে পেরেছি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে একটি প্রতিবেদন আদালতে হলফনামা আকারে দাখিল করা হয়েছে, যে হলফনামায় কারা তথ্য বা কারা সম্পদের পাচার করেছেন এবং কাদের কি পরিমাণ সম্পদ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে এবং কাদের সম্পত্তি, দেশে থাকা সম্পত্তি জব্দ করা হয়েছে, সেই তথ্যগুলো এরই মধ্যে দুদক হাইকোর্টের একটি বেঞ্চে দাখিল করেছে, যেটি শুনানি 10:30টায় হবে। এবং সিআইডি একটি রিপোর্ট এরই মধ্যে আদালতে দিয়েছে। তারা শুধুমাত্র 12 জনের তালিকা দিয়েছে আদালতে, যাদের অধিকাংশই বাংলাদেশের
আদালতে তাদের বিচার চলছে এবং যে বিচার চলছে শুধু বিচারই চলছে না এবং তারা কিন্তু অধিকাংশই গ্রেপ্তার রয়েছে। তাদের মধ্যে যদি উল্লেখযোগ্য বলি তাহলে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভুইয়া সহ এই ক্যাসিনো কাণ্ডের সময় যারা গ্রেপ্তার হয়েছেন এরকম 12 জনের তালিকা কিন্তু তারা হাইকোর্টে জমা দিয়েছেন এবং তাদের টাকা পয়সা কিছু ফ্রিজ করা হয়েছে সেটি তারা উল্লেখ করেছেন। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা তারা বলছেন যে তারা সামগ্রিকভাবে অর্থ পাচারকারীদের যে তালিকা সেটি তারা আদালতে দাখিল করতে পারেন না, কারণ আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে চুক্তি রয়েছে যে এইভাবে সামগ্রিকভাবে কোনো তালিকায় জমা দেওয়ার এখতিয়ার নেই। সে কারণে বিএফআইইউ তারা বলছেন তারা এই সামগ্রিকভাবে তালিকাটি তারা জমা দিতে পারবেন না। তবে যদি সুনির্দিষ্ট কোনো মামলায় কারো বিরুদ্ধে তথ্য চাওয়া হয় সেটি তারা দিতে পারবেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে অর্থ পাচারের বিষয়ে সবশেষ খবর। সকাল 10:30টায় এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। তো ফয়সাল, এই ছিল হাইকোর্ট থেকে। উচ্চ আদালত থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় মারা গেছেন 13,446 জন। নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় 7,15,000 মানুষ। আক্রান্ত মৃত্যু দুদিক থেকে প্রথম স্থানে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে 3,486 জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় 2,47,000। প্রতিদিনের আক্রান্তের হিসেবে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে 24 ঘন্টায় 68,437 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 968 জন। রাশিয়ায় 24 ঘন্টায় 26,500 জন শনাক্ত হয়েছেন, মারা গেছেন 596 জন। ইউরোপের দেশগুলোর মধ্যে আক্রান্তের দিকে এগিয়ে আছে ফ্রান্স। এছাড়াও ইতালি ও স্পেনের অবস্থাও অপরিবর্তিত রয়েছে। ভারতে দুদিনের তুলনায় কিছুটা কমেছে আক্রান্তের হার। দেশটিতে একদিনে 18,164 জন আক্রান্ত হয়েছেন। চালুর 7 বছর পরেও ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারেনি পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল। এই টার্মিনাল দিয়ে আমদানি কিছুটা বাড়লেও রফতানি হয় নামমাত্র। অবকাঠামো সমস্যা, যথাসময়ে জাহাজ না পাওয়া ও পণ্য পরিবহনের সময় বেশি লাগাকে দুষছেন ব্যবহারকারীরা। যদিও প্রায় সব সুবিধা আছে দাবি করে ব্যবসায়ীদের উপর দোষ চাপাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে নিরাপদে ও কম খরচে পণ্য পরিবহনের জন্য 2013 নভেম্বরে পানগাঁও আইসিটি চালু করে সরকার। 32টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হলেও মাত্র 10টি জাহাজ এই রুটে কন্টেনার পরিবহন করছে। ব্যবসায়ীদের অভিযোগ, কন্টেনারের ভাড়া বেশি এবং প্রতিদিনই জাহাজে না থাকায় পানগাঁও দিয়ে পণ্য পরিবহনে আগ্রহ হারাচ্ছেন তারা। এছাড়া নেই পর্যাপ্ত ব্যাংকিং সুবিধা ও শিপিং লাইনের অফিস। শিপিং লাইনের কন্টেনার ভাড়া ডাবল, তারপরে এখানে কানেক্টিংয়ের ব্যাপার আছে। দেখা যায় যে জাহাজ আইসা মালয়েশিয়া পড়ে থাকে, কানেক্টিং জাহাজ পাওয়া যায় না। আমার এই একটা কন্টেনার আইসা রয়েছে 1 মাস ধরে, 1 মাসের মধ্যে সে মাল এখান থেকে জাহাজ পাচ্ছে না। তো এই সমস্যাগুলো সমাধান করতে হবে। বিভিন্ন মাসুল কমানোয় পানগাঁও দিয়ে আমদানি কন্টেনার পরিবহন কিছুটা বাড়লেও অধিকাংশ সময় খালি কন্টেনার নিয়ে ফিরে জাহাজগুলো। এই বন্দরকে পুরোদমে সচল করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামো সুবিধা সহ শিল্পাঞ্চলগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো সবগুলোই ঢাকা শহরের বাইরে, যাদের জন্য পানগাঁও যাওয়ার থেকে চিটাগং যাওয়া অনেক বেশি সহজ হয়। কস্ট ওয়াইজও যদি বলি বা সময় হিসাবে যদি বলি, সেই জন্যই কিন্তু পানগাঁওটা রপ্তানির জন্য ওইভাবেই সেটা যাচ্ছে না। এক্সপোর্টের ক্ষেত্রেও কন্টেনারাইজ করার জন্য দেরি হচ্ছে, বা এক্সপার্ট লেবার, অন্যান্য সাপোর্টিং ইকুইপমেন্টগুলো আরও বাড়ানো দরকার, প্লাস বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। যদিও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দাবি যোগাযোগে কিছুটা সমস্যা থাকলেও অন্যান্য সব সুবিধা আছে এখানে। জাহাজ যাদের আছে তারা বললেন যে কন্টেনার নেই, কন্টেনার যারা আনেন তারা বলেন করেন যে সব সময় জাহাজ নেই। এই দুটোর উন্নয়ন ঘটানোর জন্যই ট্যারিফ কমিয়েছি 70%। বছরে 1.25 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা থাকলেও গত অক্টোবর পর্যন্ত পানগাঁও আইসিটি কন্টেনার হ্যান্ডলিং করেছে 16,000 টিউএস। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। তুষার ঝড়ের কবলে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য। রাস্তায় জমে গেছে বরফের স্তূপ, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। আরও তুষারঝড়ের পূর্বাভাসে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। তীব্র ঠান্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তুষারে ঢাকা চারদিক, রাস্তার পাশে জমে আছে বরফের স্তূপ।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে তুষারঝড় হানা দেয়ায় এ চিত্র। এর মাঝেই হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। কোথাও কোথাও আবার বরফের স্তূপের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, ঘটছে দুর্ঘটনা। নিউ ইয়র্ক সিটি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং পেনসিলভেনিয়ার কয়েকটি অংশে 5 কোটির বেশি মানুষ তুষারঝড়ের কবলে পড়েছে। বড়দিনের আগে এমন তুষারঝড়ে বিপর্যস্ত সাধারণ মানুষ। এ সময়টা সাধারণত কেনাকাটায় ব্যস্ত থাকে সবাই। তবে তুষারঝড়ের কারণে তীব্র ঠান্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। অনেকে আগেই নিত্য প্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলেছেন। পূর্বাভাস বলছে, পূর্ব পেনসিলভেনিয়া থেকে নিউ ইয়র্কের ক্যাটসিল পর্বতমালার প্রশস্ত অঞ্চলে 2 ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। আগামী কয়েক সপ্তাহে এ পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বগুড়ার হাট বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে আরেক দফা বেড়েছে ধানের দাম। এই মুহূর্তে দুপচাঁচিয়ায় ধাপের হাটে আছেন সহকর্মী মাজেদুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাজেদ। ফয়সাল, আপনি জানেন যে উত্তর অঞ্চলে এবারে প্রায় 4 দফা বন্যা হয়েছে এবং এই বন্যার কারণে কিন্তু এখানকার যে ধানের ফলন, সে ধানের ফলন অনেকাংশে কম হয়েছে। এ কারণে যখন ধান কাটা মারা শুরু হয়েছে তখন থেকে কিন্তু ধানের মূল্যটা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কিন্তু অনেকটা বেশি দরে হাট বাজারগুলোতে বিক্রি হচ্ছে। এবারে সরকার 26 টাকা কেজি দরে ধান এবং 37 টাকা কেজি দরে চাল সংগ্রহের ঘোষণা দিয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু এখানে হাট বাজারগুলোতে প্রথম থেকে, অর্থাৎ ধান যখন ওঠে তার প্রথম থেকে কিন্তু ধানের দামটা সরকার নির্ধারিত দামের চেয়ে কিন্তু অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এই হাট বাজারগুলোতে। আজকে যদি আমি এই ধাপের হাটের কথা বলতে চাই, এখানে যে চিকন জাতের যে ধানটি, সেটি কাটারি ভোগ ধান, সে ধানটি বিক্রি হচ্ছে এখানে 1300 থেকে 1350 টাকা এবং মাঝারি গোছের যে ধানটি রঞ্জিত, তারপর বিয়ার 49, এই জাতের ধানটা কিন্তু বিক্রি হচ্ছে 1200, 1250 টাকায়। আর মোটা যে ধানটি স্বর্ণা মামুন, এই ধানটি বিক্রি হচ্ছে 1150 টাকায়। অর্থাৎ সরকার 1040 টাকার যে মন নির্ধারণ করেছে প্রতি মনে, সেক্ষেত্রে কিন্তু হাট বাজারগুলোতে কিন্তু অনেক বেশি দামে ধান বিক্রি হচ্ছে। আর এখানে কৃষকরা যেটা বলছেন যে এবারে ধানের ফলন কম হলেও কিন্তু যে দামটি তারা পাচ্ছেন হাট বাজারে, সেক্ষেত্রে কিন্তু তাদের বেশ ভালোই এখানে পুষিয়ে যাচ্ছে এবং গত সময়ে যে ধানের দাম পাচ্ছিলেন না, সে মনোকষ্ট কিন্তু তাদের অনেকটা দূর হয়েছে এবং এবারে এই ধানের দাম বেশি পায় কিন্তু তারা বেশ খুশি। আর এখানে মিল মালিক, চাতাল যারা বলছেন, তারা বলছেন যে সরকার যে নির্ধারিত দাম নির্ধারণ করে দিয়েছে ধান এবং চালের, তারা কিন্তু এই ধানের দাম তারা কিন্তু সন্তুষ্ট নয়, কারণ তারা বাজারে কিন্তু অনেক বেশি দামে ধান কিনতে হচ্ছে। সেক্ষেত্রে যদি চাল করে সরকারকে দিতে চায় তাহলে প্রচুর পরিমাণ তারে লোকসান গুনতে হবে। আমি যদি বগুড়ার কথা বলতে চাই, যে এখানে প্রায় 250 মেট্রিক টন চাল এই পর্যন্ত সংগ্রহ হয়েছে এবং 15 মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে, যেখানে সংগ্রহের মাত্রা ছিল 11,000 মেট্রিক টন ধান এবং 48,000 মেট্রিক টন চাল। সেক্ষেত্রে কিন্তু ধান এবং চাল সংগ্রহে একেবারে নাই বললে চলে। তো এখানে এই ছিল আমার কাছে ধান চাল বাজারের সর্বশেষ। ফয়সাল। বগুড়ার দুপচাঁচিয়া থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠক। খুলতে যাচ্ছে হলদিবাড়ি চিলাহাটি রেল রুট। সময় এসেছে অর্ধ শতকের ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন হিসেব নিকেশের, বলছেন বিশ্লেষকরা। আগামী 1 বছরের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের উপযোগী করতে চলছে সর্বোচ্চ চেষ্টা। দ্রুত এগিয়ে নিতে 2 শিফটের পরিবর্তে 3 শিফটে কাজ করার পরিকল্পনা। তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য, রাস্তায় বরফের স্তূপে ব্যাহত যান চলাচল। পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।